ফ্যাসিস্ট ইউনূসকে হটাতে মুক্তিযুদ্ধের ডাক সোনার বাংলা করতে ২১ দফা দাবি হাসিনার। এদিকে ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলল হাসনাত আব্দুল্লাহ। এছাড়া বিএনপির দ্বিতীয় প্রজন্ম চমক দেখাতে চায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। কুয়ালালামপুরের প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন? বিচারের নামে লোক দেখানো খেলা চলছে বলল রাশেদ খান। এবং সর্বশেষ জানিয়ে দেব, চাঁদা না দেওয়ায় চিকিৎসকের উপর হামলা, ফেসবুক লাইভে এসে রক্ষা। হারুন নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন ওই চিকিৎসক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ফ্যাসিস্ট ইউনূসকে হটাতে মুক্তিযুদ্ধের ডাক সোনার বাংলা গড়তে ২১ দফা দাবি হাসিনার। ফ্যাসিস্ট ইউনূস সরকারকে হটাতে গণ আন্দোলনের ডাক দিলেন বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারীদের উৎখাত করে সোনার বাংলা গড়তে জনতার দরবারে ২১ দফা দাবি পেশ করলেন মুজিব কন্যা। তার আহ্বান, নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে উৎখাত করে ক্ষমতা গ্রাস করা ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে। রবিবার আওয়ামী লীগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ২১ দফা দাবি তুলে ধরেন মুজিব তনয়া। এই দাবিগুলোর মধ্যে বাংলাদেশে সুস্থ গণতন্ত্র ফেরানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যমণ্ডিত ধ্বংসপ্রায় স্থানগুলি সংস্কার সহ সব মিলিয়ে ২১ দফা দাবি জানিয়ে ফ্যাসিস্ট ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করতে সোনার বাংলায় আবারও একবার মুক্তিযুদ্ধের আহ্বান জানালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু মুজিব রহমান পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর কেটে গিয়েছে প্রায় ৪৫টা বছর। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রের বুক দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গিয়েছে উথাল পাথাল। কোটা সংস্কার নিয়ে গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীত্বের ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ধানমন্ডিতে মুজিব বাসভবনে লুটপাট ও ভাঙচুরের স্মৃতি আজও জলজলে। সেখানে এখন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে চলছে অন্তর্বর্তী সরকার। সেই সরকার ক্ষমতায় আসার পরই বারবার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকেরা বাংলাদেশে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা। বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুরেরও খবর এসেছে। ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। দেশের এই দুর্দিনে ভারতবর্ষে হাত গুটিয়ে বসে থাকতেন নারাজ হাসিনা। এদিন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশের স্বাধীনতা জনসাধারণের উদ্দেশ্যে ২১ দফা দাবি তুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন জননেত্রী। দীর্ঘ চিঠিতে জনসাধারণকে দেশের পরিস্থিতি নিয়ে অবগত করে হাসিনা জানিয়েছেন, দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। মানুষের ন্যূনতম নাগরিক অধিকারটুকু খর্ব হয়েছে। সংবাদ মাধ্যম শিকলবন্দি। দিকে দিকে মহিলারা অত্যাচারিত। এজন্য ৭১-এর খান সেনা ফিরে আসা। ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত ১ বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনাও স্পষ্ট করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে মিডিয়ায় আগের মতোই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ চলছে এবং মিডিয়া ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এনসিপির এই নেতা আরো উল্লেখ করেন, ১ বছরে প্রশাসনের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। ৫ আগস্টের পর বঞ্চিত নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কবজা করেছে। তিনি দাবি করেন, ৫ আগস্ট না হলে এই প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতেন। তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারেরও দাবি জানান। ডিজিএফআই প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাতে ব্যস্ত থাকে। তাদের কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য নেই। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা নিষিদ্ধ করার দাবিও জানান। তিনি আরো বলেন, আর সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া জাতির জন্য একটি বার্তা। তার অভিযোগ, তারেক রহমানের নেতারা তাদের বান্দির বাচ্চা বলে গালি দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি ধরে নেবেন যে বিষয়টি শীর্ষ পর্যায় থেকে পরিচালিত হচ্ছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির দ্বিতীয় প্রজন্ম চমক দেখাতে চায়। দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের পদচারণা স্পষ্ট হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছেন প্রবীণ নেতাদের সন্তানরা, যাদের পিতা একাধিকবার সংসদ সদস্য ছিলেন, কেউ কেউ ছিলেন মন্ত্রী বা এখনো জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবার পিতার দেখানো পথেই সক্রিয়ভাবে ভোটের মাঠে তাদের সন্তানরা। বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রামেও জোরালো ভূমিকা পালন করেছেন তারা। মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন, আবার পিতার মতো দায়িত্ব পালন করেছেন দলের গুরুত্বপূর্ণ পদে। নিজ এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তরুণ এইসব নেতা ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, তরুণ ভোটারদের সংখ্যা দেশের অনেক বেশি। সেই কারণে এখন সব রাজনৈতিক দলই তরুণ প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রার্থীকে যদি গ্রহণযোগ্য বা দলের জন্য ডেডিকেটেড হিসেবে সামনে নিয়ে আসা হয় তা খারাপ না, কারণ প্রজন্মকে তো ছাড়তে হবে, নতুনদের তৈরি করতে হবে। তবে হঠাৎ করে পরিবারের কারণে যদি প্রার্থী হয় সেটা হবে না। দেখতে হবে সমাজ ও নাগরিকের কাছে ব্যক্তিগতভাবে সে কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয়। সে যদি ক্লিন ইমেজের, জনপ্রিয় ও দলের জন্য ডেডিকেটেড হয় তাহলে তো প্রার্থী করতে কোনো সমস্যা নেই। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সাইফুর রহমান, কে এম ওবায়দুল রহমান, তরিকুল ইসলাম সহ অনেকেই এখন প্রয়াত। জীবিতদের মধ্যেও অধিকাংশই প্রবীণ। তাদের কেউ কেউ রাজনীতি থেকে অবসর নিয়েছে। প্রয়াত রাজনীতিবিদদের সন্তানদের অনেকেই এখন দলটির হয়ে রাজনীতি করছে। আবার বর্ষিয়ান নেতাদের মধ্যে যারা রাজনীতিতে আছেন তাদের কারো কারো সন্তানও এখন বিএনপির রাজনীতিতে সক্রিয়। বিএনপির দ্বিতীয় প্রজন্মের মধ্যে মনোনয়ন চান ব্যারিস্টার নওশাদ জমির, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদুর রহমান সুমন, নিপুণ রায় চৌধুরী, ইসরাফিল খসরু, মঞ্জুরুল কবির রনি, সাইদ আল নোমান, ইশরাক হোসেন, হুম্মাম কাদের চৌধুরী সহ অন্তত অর্ধশত নেতা, যারা এবার নিজ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী। তাদের মধ্যে কেউ কেউ আবার বিগত নির্বাচনে ধানের শীষের টিকিটও পেয়েছিলেন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি, এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে, আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, তারা প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রেখেছেন, আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থায় থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন? গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, বিচারের নামে লোক দেখানো খেলা চলছে। যেখানে আইন উপদেষ্টা বলেছেন, হয়তো আমরা হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো না, তার মানে হাসিনার বিচার তো হচ্ছে না। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন? কার বিচার করবেন? বিচারের নামে প্রহসন চলছে। রাশেদ খান অভিযোগ করে বলেন, যারা হাসিনা সরকারের সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী। পরিবর্তন কিছুই হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এমন প্রত্যাশা করিনি। তিনি বলেন, হাসিনা যা রেখে গিয়েছিল তিনি প্রধান উপদেষ্টা তা দিয়ে দেশ চালাচ্ছেন। এভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হবে? আওয়ামী ফেসিবাদের বিনাশ হবে? কোনোভাবেই সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ বলেন, 16 বছর ধরে বিএনপি জামায়াতের তকমা দিয়ে যে সব কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরো বেশি বঞ্চিত করছে। যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল তারা এই আমলে আরো বেশি সুবিধাভোগী। এর অন্যতম কারণ, যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ দিলে বৈধভাবে এজেন্ডা বাস্তবায়ন করবে, উপদেষ্টাদের কথা শুনবে না। সুতরাং আওয়ামী লীগে যারা আছে তাদের ভয় দেখিয়ে কাজ করাতে হবে। আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই।
চাঁদা না দেওয়ায় চিকিৎসকের উপর হামলা, ফেসবুক লাইভে এসে রক্ষা। চট্টগ্রামে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় এক চিকিৎসকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। নগরীর বাকুলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। হামলা থেকে বাঁচতে ওই চিকিৎসক একটি বাড়ির 4 তলায় উঠে ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান। এই চিকিৎসকের নাম মোহাম্মদ ইকবাল। হারুন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে এই চিকিৎসক। ইকবালের পারিবারিক সূত্র জানায়, ইকবাল রাহাত্তারপুল নূর বেগম জামে মসজিদের কাছে একটি বাড়ি নির্মাণ করেছিল। ওই বাড়ি নির্মাণে স্থানীয় কিছু বিএনপি নেতা ইট বালি সরবরাহের জন্য তার কাছে আবদার করেন। এতে রাজি না হওয়ায় দাবি করেন চাঁদা। তাও না দেওয়ায় মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে কয়েকজন ইকবালকে মারধর করেন। তিনি হামলা থেকে বাঁচতে একটি ভবনের 4 তলার একটি কক্ষে লুকিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে বলেন, বিএনপির হারুন সহ সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে, তাকে মেরে ফেলার জন্য খুঁজছে। তিনি 999-এ কল দিলেও পুলিশ আসছে না। তিনি তাকে বাঁচানোর অনুরোধ জানান। এ সময় ডক্টর ইকবালের চোখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তাকে খুব আতঙ্কিত ও ভীত দেখা যায়। রাত 9টার দিকে তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।